প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম দশম গণিত অনুশীলনী 9.1 পর্ব 1 ত্রিকোণমিতি এই অধ্যায়ের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আর ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য যে বিষয়গুলো জানা খুবই জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। এই ত্রিকোণমিতি অঙ্ক থেকে একটা সৃজনশীল আসে এবং এমসিকিউ 2টা অথবা 3টাও আসে। মোট 12 থেকে 13 মার্ক এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসে। তাই এই অধ্যায়টা খুবই জরুরি, এখান থেকে 10 মার্ক কোনোভাবেই মিস করা যাবে না। তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতা কলম নিয়ে বসো। এবং এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে কী কী সমস্যা হয় সেই সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ এই ক্লাসে পাওয়া যাবে। আর 9.2তে যখন যাব তখন আর একটা সূত্র নিয়ে আলোচনা করলে তখন আর কোনো সমস্যায় থাকবে না ইনশাল্লাহ। 12 থেকে 13ই এই অধ্যায় থেকে পাওয়া সম্ভব। তাহলে চলো শুরু করি। তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে তোমরা, এবং আজকের এই ক্লাসটা কোনোভাবে টেনে দেখা যাবে না, সম্পূর্ণটাই দেখতে হবে। তার কারণ অনেক কিছু শেখার আছে, কেন আজ অনেক ইনফরমেশন আছে। তাহলে শুরু করি। এবার অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন পড়ে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করি। তাহলে 1 নাম্বার, আমরা বইতে পড়েছিলাম, বইতে দেওয়া আছে এরকম সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কিন্তু আমরা এভাবে পড়বো না। আমরা পড়বো এইভাবে, দেখো এর নিচে কত আছে, 1 আছে। তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি হয়, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ করলে কি হয়, সাইন থিটা কোসেক থিটা, সাইন থিটা কোসেক থিটা সমান 1। এটি কিন্তু থিটা, থরিসি থি টয়াকার থিটা। তাহলে সাইন থিটা কোসেক থিটা সমান 1। তার মানে সাইন থিটার সাথে কোসেক থিটা কি আকার আছে, গুণ আকার আছে। আমরা এখনই মুখস্থ করে ফেলবো, এটা এখনই মুখস্থ করে ফেলবো। সাইন থিটা কোসেক থিটা 1, সাইন থিটা কোসেক থিটা 1, সাইন থিটা কোসেক থিটা 1 কয়েকবার বলে আমাদের মুখস্থ হয়ে যাবে। এখন অন্য সূত্র তাহলে আমরা কীভাবে বানাবো, যেহেতু সাইন থিটার সাথে কোসেক থিটা এখানে কি আকার আছে, গুণ আকারে আছে। তো আমরা যদি সাইন থিটা রেখে দিই, কোসেক থিটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, গুণ আকারে থাকলে সাইড চেঞ্জ করলে অপোজিট পাশে যা থাকে তার সঙ্গে ওই বিষয়টা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে আমরা যদি এখন সাইন থিটা যদি রেখে দিই, সাইন থিটা রাখলাম এই সমান চিহ্ন এই 1, তাহলে কোসেক থিটা ওই পাশে যা কী হয়ে গেল, ভাগ হয়ে গেল কোসেক থিটা। এখন যদি আমি কোসেক থিটা রাখি তাহলে কি হবে, কোসেক থিটা যদি রেখে দিই তাহলে সাইন থিটা ওই পাশে যা কী হয়ে যাবে, 1-এর সাথে ভাগ হয়ে যাবে সাইন থিটা। তাহলে আমি মুখস্থ করবো হলো এইটা, আর এই দুইটা আমি মুখস্থ করবো না, এই দুইটা অটোমেটিক্যালি আমরা বানিয়ে ফেলতে পারবো। তাহলে মুখস্থ করবো সাইন থিটা কোসেক থিটা 1, সাইন থিটা কোসেক থিটা সমান 1, সাইন থিটা কোসেক থিটা সমান 1। এখন সাইন থিটা যদি আমি রেখে দিই তাহলে কোসেক থিটা ওই পাশে যা কী হয়ে যাচ্ছে, 1-এর সাথে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি সাইন থিটা সমান 1/কোসেক থিটা। আবার যদি কোসেক থিটা রেখে দিই, সাইন থিটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 1-এর সাথে কী হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ওই পাশে যাওয়ার কী হয়ে যাচ্ছে, 1/সাইন থিটা। তাহলে এই দুইটা কিন্তু আমার মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়তেছে না, শুধু একটা মুখস্থ করলে এই দুইটা আমি বানিয়ে ফেলতে পারতেছি যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কোথা থেকে আসবে, এইখান থেকে। শুধু আমি মুখস্থ করবো এটা সাইন থিটা কোসেক থিটা সমান 1। আশা করি এটা বুঝতে পারছো। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে পড়ব হলো কস থিটা সেক থিটা 1। তাহলে কস থিটা সেক থিটা 1, তাহলে দেখো তোমরা এই সূত্রটার মতো বানিয়ে ফেলতে পারবে না। এখানে মুখস্থ করে বলো কস থিটা সেক থিটা 1, কস থিটা সেক থিটা সমান 1, কস থিটা সেক থিটা সমান 1। তাহলে এখন যদি আমি এখান থেকে আরও দুইটা সূত্র বানিয়ে ফেলতে পারি। কস থিটা যদি রেখে দিই, সেক থিটা ওই পাশে কী হয়ে যাবে, 1-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, কস থিটা সমান 1/সেক থিটা। তাহলে সেক থিটা যদি রেখে দিই তাহলে ওই পাশে কী হচ্ছে, 1/কস থিটা। তাহলে আমি এখানে মুখস্থ করব, এটা মুখস্থ করব,
আর এটা মুখস্থ করব, এই দুইটা আমার মুখস্থ করার দরকার নেই। তার কারণ cos θ sec θ সমান 1, তাহলে cos θ যদি রেখে দিই sec θ ওই পাশে 1 এর সাথে ভাগ হয়ে যাচ্ছে, 1 এর সাথে ভাগ হলে কী হচ্ছে 1/sec θ। আবার sec θ যদি রাখি cos θ ওই পাশে 1 এর সাথে ভাগ হয়ে যাচ্ছে 1/cos θ, তাহলে cos θ sec θ সমান 1। তাহলে এটা তোমরা বুঝতে পারছো আশা করি। এখন 3 নাম্বার আরেকটা সূত্র লাগবে, সেটা হলো যেমন tan θ cot θ সমান 1। দেখো তো আমরা যদি tan θ cot θ সমান 1, tan θ cot θ সমান 1, তাহলে এখান থেকে সহজেই আরও দুইটা সূত্র বানিয়ে ফেলতে পারি না? তাহলে যদি আমি tan θ রেখে দিই তাহলে 1 এর সাথে cot ওই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে cot θ। আবার যদি cot θ রেখে দিই 1 এর সাথে ওই পাশে কি ভাগ হয়ে যাবে tan θ। তাহলে মুখস্থ করবো কোনটা, 1 নম্বর, 2 এবং 3 নম্বর। কিন্তু এই যে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এই 6টা সূত্র আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 3টা মুখস্থ করলে 6টা আমরা অটোমেটিক্যালি বানিয়ে ফেলতে পারবো। তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা পড়বো sin θ cosec θ সমান 1, sin θ cosec θ সমান 1। তাহলে sin θ যদি রেখে দিই তাহলে cosec θ ওই ভাবে 1 এর সাথে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে sin θ সমান 1/cosec θ হচ্ছে। আর cosec θ যদি রাখি sin ওই ভাবে 1 এর সাথে ভাগ হয়ে যাচ্ছে, কেন ভাগ হয়, তার গুণ আকার থাকলে ওই ভাবে গেলে ভাগ হয়ে যায়। তাহলে cosec θ যদি রাখি ওই পাশে যা sin এর সাথে 1 এর সাথে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে cosec θ সমান 1/sin θ। তাহলে cos θ sec θ সমান 1, cos θ যদি রাখি sec θ ওই পাশে যা কী হয়ে যাবে, 1 এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে cos θ সমান 1/sec θ। আবার sec θ যদি রাখি cos θ ওই পাশে 1 এর সাথে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে sec θ সমান 1/cos θ। কত সহজ। তাহলে tan θ cot θ সমান 1, তাহলে tan θ রাখলাম, cot ওই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 1/cot θ। cot রেখে দিলাম, cot θ রেখে দিলাম, tan θ ওই পাশে যা কী হয়ে যাবে, 1 এর সাথে ভাগ হয়ে গেল, তাহলে cot θ সমান 1/tan θ। আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে 3টা গেল। আমি সাইডে লিখে রাখি সূত্রগুলো, কোনগুলো আমাদের মুখস্থ করতে হবে। sin θ cosec θ 1 সমান 1, 2 নম্বর। cos θ sec θ সমান 1, 3 নম্বর। tan θ cot θ সমান 1। তাহলে এই 3টা সূত্র মুখস্থ করলে এখান থেকে আমরা 6টা সূত্র বানিয়ে ফেলতে পারি। এখন আমরা আসবো 4 নম্বরে। 4 নম্বরে কী লাগবে, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। তাহলে আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। এইখান থেকে দেখি কয়টা সূত্র বানানো যায়। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, এইটা। এখন যদি আমি sin স্কয়ার θ যদি রেখে দিই, sin স্কয়ার θ যদি রেখে দিই তাহলে এই সমান বসিয়ে দিলাম এই 1টা, তাহলে cos স্কয়ার θ ওই পাশে কী হয়ে যাবে, যদি এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে অপোজিট পাশে গেলে কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম এই cos স্কয়ার θ। তাহলে আমরা বলতে পারি কি sin স্কয়ার θ সমান 1 - cos স্কয়ার θ। আবার বলতে পারি এখন যদি এটাকে উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কি হবে, এই রুট যাবে, স্কোয়ার যাবে, শুধু থাকবে কি sin θ। আর এই পাশে তো যায় না, যেহেতু 1 থেকে cos স্কয়ার থিটার মান যদি আমরা বিয়োগ করি তাহলে একটা সংখ্যা পাবো, সেখান থেকে সেই সংখ্যাটাকে বর্গমূল করতে হবে। যেহেতু আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন নাই, থিটার মান জানি না, ক্যালকুলেশন করতে পারবো না, তাই যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। 1 - cos স্কয়ার থিটা। তাহলে আমরা এই সূত্র থেকে এই দুইটা sin থিটা রেখে দেওয়ার কারণে দুইটা সূত্র হয়ে গেল। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ার থিটা যদি রেখে দিই cos স্কয়ার থিটা ওই পাশে 1 এর সাথে বিয়োগ হয়ে গেল, যদি আমি বর্গমূল করি উভয় পক্ষকে তাহলে এখানে থাকবে sin থিটা, এখানে থাকবে এটা। আসলে এই বর্গমূল করার কারণে রুট এবং স্কয়ার কীভাবে যায় সেটা আমি দেখাই। মনে করো যে এটা এটাকে বর্গমূল করা আছে, আমি সাইন দিই বুঝাই। sin থিটা
হোল স্কোয়ার করা আছে। এখন এইটা কিন্তু থিটা, এটা কিন্তু কোণের মান, কোণের মানের উপর কখনো স্কোয়ার দেওয়া যাবে না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন থিটা হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। আবার এইভাবে লিখতে পারি, এই স্কোয়ারটা কার উপর পড়বে? সাইনের উপরে পড়বে, থিটার উপর পড়বে না। কেন থিটার উপরে পড়বে না? কারণ এটা হলো একটা কোণের মান, এই জন্য। তাহলে এখন দেখো, এটা যদি আমি বর্গমূল করি এবং স্কোয়ার যায় রুট যায়, কেন যায়? যাই হলো এই কারণেই। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা রাখলাম। আমরা জানি রুট সমান যে সংখ্যা অথবা অক্ষর বা যাই থাকুক না কেন তার পাওয়ার হাফ হবে। তাহলে এর পাওয়ার কত আছে? হাফ। রুটের পাওয়ার, রুটের পরিবর্তে যে সংখ্যা বা অক্ষর থাকবে তার পাওয়ার হবে হাফ দিলাম। আমরা গণিতের সূচকবিধি নিয়ম অনুযায়ী একটা সূত্র পড়েছিলাম, সেটা হলো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এর সূত্রটা হলো a টু দি পাওয়ার mn। তার কারণ পাওয়ার আর পাওয়ার কী হয়? গুণ হয়ে যায়। ঠিক তেমনইভাবে এখানে যদি আমি পাওয়ার আর পাওয়ার গুণ করি, সাইন থিটা যেহেতু পাওয়ার আছে, এই 2 ইন্টু এই পাওয়ার 1/2, তাহলে এই 2 কাটা যায়, শুধু থাকে কি 1। তাহলে সাইন থিটা, শুধু সাইন থিটা থাকে। কোনো সংখ্যা অক্ষর যাই থাকুক না কেন, কোনো কিছু না থাকা মানে কি? তার পাওয়ার হলো 1। যেহেতু এখানে 1 তো পাওয়ার বোঝাচ্ছে, তাহলে তো 1 দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কীভাবে রুট এবং স্কোয়ার যায় আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে সাইন থিটা রেখে দেওয়ার কারণে দুইটা সূত্র হলো। এখন যদি আমি কস স্কোয়ার রেখে দিই তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা যদি রেখে দিই তাহলে কি হবে? 1 সাইন স্কোয়ার থিটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন শুধু কস থিটা রেখি, তাহলে বর্গমূল করলে কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এই একটা সূত্র থেকে আরও 4টা সূত্র তৈরি হয়ে গেল। কীভাবে তৈরি হলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার রাখলাম, এই সমান রেখে দিলাম, এই 1 থাকলো, সাইন স্কোয়ার ওই পাশে যা বিয়োগ হয়ে গেল, কস স্কোয়ার থিটা হলো। আবার বর্গমূল করার কারণে এখানে রুট গেল, স্কোয়ার গেল, সাইন থিটা থাকলো, তাহলে এ পাশে থাকে কি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক সেমভাবে এটাও। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আসি 5 নম্বরে। 5 নম্বরে যে সূত্রটা লাগবে সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা কয়টা সূত্র তৈরি করতে পারি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখন যদি আমি এই কোসেক স্কোয়ার যদি রেখে দিই, এই সমান এই 1, তাহলে কট স্কোয়ার থিটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? যেহেতু বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন থাকলে অপোজিট পাশে যায় প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে এই সূত্রটা আমি বানিয়ে ফেলতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কোয়ার যদি রেখে দিই তাহলে ওইটা ওই পাশে যায়, এরকম একটা সূত্র তৈরি হয়ে যায়। এখন এটা তো আর যদি বর্গমূল করি তাহলে কী হবে? রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আরেক সূত্র তৈরি হয়ে গেল। তার মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আরও দুইটা সূত্র তৈরি হয় এইভাবে। এখন যদি আমি কট স্কোয়ারটা রেখে দিতাম তাহলে কি হতো? তাহলে 6 নাম্বার কট স্কোয়ার থিটা যদি আমি রেখে দিই তাহলে, বা ওই পাশে যদি নিয়ে যায়, তাহলে এই পাশে থাকে কি? কোসেক স্কোয়ার থিটা 1 এই পাশে আনলে হয়ে যাবে কি? মাইনাস, এই মাঝের সমানটা বসিয়ে দিলাম। যদি কট স্কোয়ারটা এই পাশে আছে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি না যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা? অথবা এইটা সমান যেহেতু এইটা, তাহলে এইটা আগে এবং এইটা তো পরে লিখতে পারি, কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার মাইনাস 1। তাহলে আবার এটা কি করতে পারি? কট থিটা সমান যদি বর্গমূল করলে তাহলে কি হয়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো একটা সূত্র থেকে এখানে আবার কতগুলো সূত্র তৈরি হয়ে গেছে। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার 6 নম্বরে আরেকটা যে সূত্রটা, সেই সূত্রটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই সূত্র থেকে তোমরা এইভাবে আরও 4টা সূত্র তোমরা তৈরি করতে পারবে।
এই সূত্র এটা থেকেও এই 5 নাম্বার যেভাবে তৈরি করছি বা 4 নাম্বার থেকে যেভাবে আরও 4টা সূত্র বানাইছি সেইভাবে তোমরা আরও সূত্রগুলো বানিয়ে ফেলতে পারবে। তাহলে আমি এটা আর দেখাচ্ছি না। আরেকটা সূত্র আছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আরেকটা সূত্র লাগবে, সেটা হলো cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এখন আমরা জানি tan থিটা সমান হলো 1 বাই cot থিটা, যেহেতু এইখান থেকে সূত্রগুলো বানাইছিলাম tan থিটা সমান কত 1 বাই cot থিটা। এই জন্য যেহেতু উল্টা, এই জন্য tan থিটা যদি sin থিটা বাই cos থিটা থাকে তাহলে cot থিটার ক্ষেত্রে cosটা উপরে উঠে যাবে, সাইনটা নিচে চলে আসবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এটা আমি মুছে দিই। এই গেল হলো সূত্র। এখন এই অধ্যায়ের অঙ্ক করার জন্য সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেই সমস্যাটা নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে 4টা ফরম্যাটের পাই। সেই 4টা ফরম্যাট হলো, যেমন প্রথমে যেমন এটা সমান বরাবর যে দাগটা থাকে সেটা হলো কি দাগ? মূল দাগ। তাহলে মূল দাগ যদি থাকে, যেমন এখানে মনে করি 1, এখানে আছে 2, তাহলে এইটাকে আমরা কি বলি? লব। আর এটা কি হর। তাহলে এটা সমান কি দাঁড়ায়? লব বাই হর। লব বাই হর কত? মানে লব বাই কত? হর। এরকম পাই, খুব সহজে আমরা বের করতে পারি। আর এক রকমভাবে পাই হলো আমরা এরকম, এটা হলো সমান বরাবর যে দাগটা থাকবে সেটা হলো মূল দাগ। মনে করি এখানে 1, এখানে 2 এবং এখানে 3। এই অঙ্ক করতে গেলে এরকম আমরা পাবো। তখন কিভাবে কি করব? তখন হলে এই মূল দাগের উপর যেটা থাকবে সেটা হলো লব, এটা হলো হর, এটা হবে লব। তাহলে আমরা এখানে লিখব লবগুলোর গুণ। লবগুলোর গুণ ডিভাইডেড হর গুলোর গুণ। তার মানে যতগুলো লব থাকবে প্রত্যেকটা লব আমরা উপরে গুণ করব, আর যতগুলো হর থাকবে সবগুলো নিচে গুণ করব। তাহলে এখানে লব আছে কয়টা? এই একটা। 1 গুণন কত? 3, হর কত? 2, 3/2। তাহলে এইটা গেল দুই রকম পদ্ধতি। আর একটা রকমভাবে পাই, সেটা হলো আমি এটা মুছে দিই। আর এক রকমভাবে ঠিক পাবো এরকম, এটা মূল দাগ এরকম পেতে হবে। এটা 1, এটা 2, এটা আমরা ধরে নিলাম। এখানে যে কোনো কিছু থাকতে পারে, 1, 2, 3 যে থাকবে তা না, যে কোনো কিছু থাকতে পারে। এরকম যদি থাকে তাহলে এটা বলবো আমরা লব, এটা হর, এটা হর। ঠিক সেইমভাবে লবগুলোর গুণ, হরগুলোর গুণ। তাই লব আছে কয়টা? 1 আর 3, সরি এখানে লব হলো শুধু 1, আর হর কোনটা? 2 আর 3, 1/6। এখন একটা বিষয় দেখো, এই বিষয়গুলো যদি আমি উপর থেকে নিচে আসি, মনে রাখার আরেকটা সুবিধা আছে, উপর থেকে যদি নিচে আসি, আচ্ছা 4 নম্বরে বোঝাই ওইটা, সেটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তাহলে 3 নম্বর শেষ, এখন আসে আমরা 4 নম্বর। 4 নম্বরের যে জিনিসটা আমাদের অঙ্ক করতে গেলে যে সমস্যায় পড়ি সেটা হল এইরকম থাকে অনেক সময়। যেমন এটা 1, 2, 3, 4, এটা আমরা ধরে নিলাম যে 1, 2, 3, 4 এখানে থাকবে। এখানে 1, 2, 3, 4 এর পরিবর্তে অন্য কিছু থাকবে। তাহলে আমরা লিখি, তাহলে এই ক্ষেত্রে কোনটা কী হবে? এই ক্ষেত্রে এটা হবে লব, এটা হর, এটা লব। হ্যাঁ, যে জিনিসটা আমি এখানে দেখাতে চাচ্ছিলাম, এই জিনিসটা আরেকটা মনে রাখার সুবিধা হচ্ছে, উপর থেকে মূল দাগের দিকে আসতে হবে এবং নিচ থেকে মূল দাগের দিকে যাব। তাহলে উপর থেকে যদি মূল দাগের দিকে আসি, প্রথমে আমরা একটা শেখাইছিলাম 1 নম্বরে, সেটা হলো 1, 2, তার মানে এটা লব, এটা হর। এটা যদি হর হয় তাহলে এইখান থেকে যদি এতটুকুর মধ্যে যদি কল্পনা করি তাহলে কি হয়? প্রথমে লব এবং হর এইটার অনুযায়ী। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি নিচ থেকে যদি কল্পনা করি তাহলে প্রথমটা হবে লব, দ্বিতীয়টা কী হবে? হর। যদি আমি উল্টাই দিই, এইটার মতো যদি উল্টাই দিই তাহলে এইটাই হয়। তাহলে এখানে সিস্টেমটা কী হবে? লবগুলোর গুণ, হরগুলোর গুণ। তাহলে লব আছে মোট কয়টা? 1 আর 4 হলো লব, তাহলে 1 গুণন 4। হর আছে কয়টা? 2 আর 3, 2 গুণন 3, তাহলে মোট কত হলো? 4/6।
তাহলে এই 4টা সমস্যায় পড়ে 4টা সমস্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবা। এই অধ্যায় অঙ্ক করতে গেলে আরেকটা যে জিনিসটা লাগবে সেই জিনিসটা এখন আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, তোমরা পারবে সবাই। তার কারণ এই অধ্যায় থেকে এই যে 12 থেকে 13 মার্ক কোনো এই ত্রিকোণমিতি থেকে 12 থেকে 13 মার্ক কোনোভাবেই মিস করা যাবে না। এই অধ্যায় অঙ্ক করতে গেলে একটা ত্রিভুজ আমাদের খুব জানা খুব জরুরি। সেই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ দিয়েই যত সৃজনশীল অঙ্ক আসে, এজন্য এই ত্রিভুজটা সম্পর্কে জানা খুবই জরুরি। এটা হলো সমকোণী ত্রিভুজ। মনে করি এটা এ, এটা বি এবং এটা সি। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা আমাকে জানতে হবে। সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অথবা এক সমকোণ। এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ সেটা হলো সমকোণ, মানে সমকোণী ত্রিভুজ তাকে বলা হয়। আসলে এখানে এই যে মনে করি এটা একটা ভূমি, এর সঙ্গে এটা খারাপভাবে কাজ করতেছে বলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আসলে কেন আমরা এটাকে 90 ডিগ্রি কোণ বলি? কেন আমরা 90 ডিগ্রি কোণ বলি? এর সঙ্গে এটা খারাপভাবে কাজ করছে বলে এটা 90 ডিগ্রি বলতে হবে? কেন বলি? এইটাকে বলি আমরা এইখান থেকে, এইটা একটা বৃত্ত। আমরা জানি এই যে বৃত্তের চারপাশে যে দাগটা দিলাম এই দাগকে বলা হয় পরিধি। আমরা জানি বৃত্তের পরিধি হলো 360 ডিগ্রি। তার মানে আমি যদি এখান থেকে পথ চলা শুরু করি, আবার ঘুরে যদি আবার এখানে আসি, তাহলে 360 ডিগ্রি পথ অতিক্রম করি। এখন দেখো এই বৃত্তটাকে আমি সমান 4 ভাগ করতে পারি না? সমান 4 ভাগ করে ফেললাম। তাহলে এই যে সমান 4 ভাগ করার কারণে তাহলে 360কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এক এক ভাগে পড়বে কত? 90 করে। তাহলে এই ভাগে পড়লো 90, এটাও 90, এটাও 90, এটাও 90। আমার অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করে, স্যার এই দাগটা কি এখানে দিলে কি এখানে 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 দিলে কি কম বেশি হবে? না, আসলে কম বেশি হবে না। এইটা দ্বারা বোঝাচ্ছে আমি যদি এখানে দিই তাও শুধু দেখো এইখান থেকে দাগটা এসে এদিকে গেল, অথবা এখান থেকে দাগটা এসে এখানে গেল, এই যে একটা বাঁকা তৈরি হইলো, তাই না? বাঁক, এই বাঁকটাই হলো একটা কোণ। আমি যদি এখানে দাগ দিই তাও যে পরিমাণ বোঝাবে, এখানেও যেটা দিই সেই পরিমাণ বোঝাবে, এখানেও যদি দিই সেই পরিমাণ বোঝাবে, এখানে দিলেও সেই পরিমাণ বোঝাবে, আরও বড় দিলেও ওই 90 ডিগ্রি বোঝাবে। কেননা মেন তো এইখান থেকে এই পরিমাণ বাঁক তো আমার একই বোঝাচ্ছে, বাঁক তো আর কম বেশি হচ্ছে না এই জন্য। তাহলে এই জন্য আমরা বলি এই যে মনে করি এটা যদি ভূমি মনে করি, তার উপরে যদি খারাপভাবে কোনো কিছু কাজ করে তাহলে কি হয়? সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জন্য আমরা এইখান থেকে আমরা এইভাবে বলি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন হলো এইটা 90 ডিগ্রি গেল, বাকি থাকলো এই কোণটা এবং এই কোণটা। তাহলে এই কোণের মাপ আর এই কোণের মাপটা কত হবে এটা আমাদের জানা খুব জরুরি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন এইটা তো 90 ডিগ্রি হলো। এখন এইটা যদি 45 মনে করি আর এটা যদি 45 মনে করি, তাহলে কিন্তু 45 যোগ করলে কত? 45 যোগ 45 সমান সমান কত হচ্ছে? 45 45 90, আর 90 মিলে কত হচ্ছে? 180। ঠিক আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি যোগ করে 180 ডিগ্রি হলো। এখন কথা হলো এইটা 45 হবে কেন, এইটা 45 হবে কেন? এটা তো কম বেশি হতে পারে। হ্যাঁ, কম বেশি হতে পারে, সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। এটা আমি মুছে দিই। কম বেশি হতে পারে যদি এই বাহুটা, আবার ত্রিভুজের 3টি কোণ এবং 3টা বাহু, ত্রিভুজ শুধু 3টি কোণ। আমার একটা জিনিস বলা খুব ভুল হয়েছে, এই ত্রিকোণমিতি শব্দের অর্থটা আমার বলা হয়নি, মিস্টেক হয়ে গেছে। আসলে ত্রি অর্থ 3 আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো 3 কোণের পরিমাপ। আবার ত্রিকোণমিতি শুধু 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করে না, বরং 3টি বাহু নিয়েও আলোচনা করে। এই যে 3টা বাহু আছে, অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি যে শাস্ত্র ত্রিভুজের 3টি কোণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে তাকেই আমরা ত্রিকোণমিতি বলতে পারি। তাহলে ত্রিকোণমিতির মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ।
তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে একটা কোণ, দুটো কোণ, তিনটা কোণ এবং তিনটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, মানে বি থেকে সি পর্যন্ত সম্পূর্ণটা একটা বাহু, এ থেকে বি পর্যন্ত একটা বাহু, আবার এ থেকে সি পর্যন্ত একটা বাহু। এখন যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো এইটা 45 এবং এটা 45 ধরবো কেন? এটাতে কম বেশি হতে পারে, হ্যাঁ কম বেশি হবে। যদি এই বাহুটা বড় হয়, এটা তো 90 ফিক্সড, যদি এইটা বড় হয়, এই বাহুটা যত বড় হবে এই কোণের পরিমাণ তত ছোট হবে, এই কোণের পরিমাণটা তত কী হবে? বড় হবে। আবার যদি এই বাহুটা বড় হয়, এইটা ছোট হয়, এই বাহুটা যত বড় হবে এই কোণের পরিমাণ তত ছোট হবে, এই কোণের পরিমাণ তত কী হবে? বড় হবে। এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ক্লাস বানাবো। এখন যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটা অনেক বড় হবে। এখন আমরা জানি এই ত্রিভুজের কোণ বাহুকে কি বলা হয়। তাহলে এখানে দেখিয়ে দিই আমি, এ বি সি যদি বলি, তাহলে এটা কত? 90, এটা তো ফিক্সড। আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, তাহলে এটা একটা সমকোণ অথবা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা হলো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। আমরা জানি, তোমরা এটা খাতায় লিখে নাও, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণটা এটা, এর বিপরীত বাহু এটা, তাহলে এটা হলো আমার কি? অতিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখন তাহলে এই বাহুটা কি এবং এই বাহুটা কি? এখন যদি আমার কোনো কোণই উল্লেখ করা না থাকে, এই কোণটা উল্লেখ করা নেই, এই কোণটা উল্লেখ করা নেই, যদি উল্লেখ করা না থাকে তাহলে এইটাকে আমরা বলবো ভূমি, আর এটাকে বলবো হলো লম্ব, ল ময় ব। যদি এই বাহু এবং এই বাহু উল্লেখ করা না থাকে তখন আমরা এটাকে, এই বিসিকে ভূমি বলবো এবং এটাকে কি বলবো? লম্ব বলবো। আর যদি উল্লেখ করা থাকে তখন কি হবে? উল্লেখ করা যদি থাকে তখন যদি এরকম ত্রিভুজটা দিয়ে এটাকে বলা হলো থিটা কোণ, এটাকে বলা হয় থিটা কোণ। তখন থিটা কোণের বিপরীত বাহু কোনটা? তাহলে এর থিটা কোণের বিপরীত বাহু হলো এইটা, থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব। আর যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কোণের বিপরীত বাহু হলো এটা, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আমরা জানি কি? অতিভুজ। আর বাকি থাকলো একটা ত্রিভুজের তিনটা বাহুর নাম তিনটে, একটা হলো লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। যেহেতু লম্ব চলে গেল, অতিভুজ চলে গেল, দুইটা লম্ব পাইছি, অতিভুজ পাইছি, বাকি থাকে কি? ভূমি। তাহলে এই বাহুটাই তো বাকি আছে, তাহলে এই বাহুটার নাম কি? ভূমি। তোমরা লিখে নেওয়া, থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব, আর সমকোণের অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা হলো ভূমি। এখন কথা হলো, যদি এইটা থিটা কোণ উল্লেখ করে দেয়, যদি এইটা থিটা কোণ উল্লেখ করে দেয়, যদি এইটা থিটা কোণ উল্লেখ করে তাহলে যদি এইটা থিটা কোণ উল্লেখ করে তাহলে হবে লম্ব, থিটা কোণের বিপরীত বাহু। তাহলে এই বিপরীত বাহু কোণ? এইটা, তাহলে এইটা হবে লম্ব। তাহলে এই যে এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে, এর বিপরীত বাহু এটা, তাহলে এটা অতিভুজ। অতিভুজ ফিক্সড, অতিভুজের কোনো পরিবর্তন হয় না, শুধু লম্ব আর ভূমিটা পরিবর্তন হয়। কার উপর ভিত্তি করে? কোণের উপর ভিত্তি করে। যদি এটা থিটা কোণ বলে তাহলে থিটা কোণের বিপরীত বাহু হবে এটা, হবে লম্ব, তাহলে বাকি থাকে এটা ভূমি। যদি এইটা থিটা কোণ বলে তার বিপরীত বাহু এটা, সেটা লম্ব হবে। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু তো অতিভুজ। আর এটা যেহেতু বাকি আছে এটা, তাহলে এটার নাম কি? ভূমি। ঠিক সেইভাবে যদি এখানে থিটা কোণ বলে তার বিপরীত বাহু এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। এখন শুধু পরিবর্তন হয় হলো কার উপর? থিটা কোণের উপর ভিত্তি করে লম্ব এবং ভূমির পরিবর্তন হতে পারে, কিন্তু অতিভুজের কখনোই পরিবর্তন হবে না। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি সবগুলো মুছি দিই এখন। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকো।